অভিযোগে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সরে দাঁড়ানোর ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কারের রূপরেখা দেবে 4 কমিশন। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভা নিয়ে থাকতে পারে প্রস্তাবনা। ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেবে বাকিরা। 15 বছর ধরে চলছে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ। ব্যয় বেড়েছে 2000 কোটি টাকা। অর্থের অপচয় বলছে বিশেষজ্ঞরা। দ্রুত কাজ শেষ করতে চায় সিভিল এভিয়েশন। এবং ইঞ্জিন সংকটে রেলওয়ে, বহরে থাকা 363টির 70% মেয়াদ উত্তীর্ণ। পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন বন্ধের সংখ্যা। চলতি বছর যুক্ত হতে পারে 30 ইঞ্জিন। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। প্রতিবেদন অনুসারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পোস্টে টিউলিপ তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেন। দাবি করেন, সংস্থাটির ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি। গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এরপর তার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়। পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে বাড়তে থাকে পদত্যাগের চাপ। অন্তরা সেন, সময় সংবাদ। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করছে সরকার। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘোষণার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $5 বিলিয়ন অপব্যয় নিয়ে চলমান তদন্ত পূর্ববর্তী সরকারের দুর্নীতির চিত্রই প্রকাশ করে। এসব দুর্নীতি বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করেছে। বিপুল অর্থ পাচারের ফলে দেশের আর্থিক ঘাটতি দেখা গিয়েছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে সরকার। যুক্তরাজ্য সহ সব বন্ধুরাষ্ট্র এমন অপরাধের বিচারের জন্য বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের রূপরেখা তুলে ধরবে 4 কমিশন। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভার সংস্কার নিয়ে নানা প্রস্তাবনা থাকতে পারে কমিশনগুলোর রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আর ফেব্রুয়ারিতে রিপোর্ট দেবে অন্য কমিশনগুলো। শপথ গ্রহণ করতেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। কর্তৃত্ববাদী দুঃশাসনে অনিয়ম দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত দেশের আইন, বিচার ও শাসন বিভাগ সহ সব খাত। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার 2 ধাপে 11টি কমিশন গঠন করে। প্রথম ধাপে গত অক্টোবর মাসে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠিত হয়। দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে আরও 5টি কমিশন। 3 মাসে নানা অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সংস্কার কমিশনগুলো। বৈঠক আর আলোচনায় উঠে আসে বিভিন্ন খাত পুনর্গঠনের নানা প্রস্তাবনা ও সুপারিশ। এগুলো যাচাই বাছাই শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট প্রকাশের জন্য সময় ধার্য থাকলেও কাজ শেষ না হওয়ায় 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় প্রথম ধাপে গঠিত কমিশনগুলোর মেয়াদ।
সম্প্রতি প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয় সংস্কারের প্রস্তাবনা সরকারের কাছে তুলে দিতে প্রস্তুত প্রথম ধাপে গঠিত কমিশনগুলো। বুধবার 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবে। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে কোন কক্ষের নির্বাচন কিভাবে হবে এ নিয়ে স্পষ্ট প্রস্তাবনা থাকতে পারে রিপোর্টে। এছাড়া দুর্নীতিসহ নানা অনিয়মের রাশ টেনে ধরতে করণীয় ঠিক করতে দিক নির্দেশনাও থাকতে পারে সংস্কার কমিশনের সুপারিশে। আর প্রতিবেদন পাওয়ার পর সংস্কারের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রায় এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাজ্যের চিকিৎসকরা। সাংবাদিকদেরও তথ্য জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডনে বাংলাদেশের অধ্যুষিত বেশ কয়েকটি মসজিদে আগামী শুক্রবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে চিকিৎসকরা পর্যবেক্ষণে রয়েছেন। অবস্থা বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ওনার ডে টু ডে ব্যালেন্স খুবই মেনটেন করতে হয়। শি ইজ রানিং 79, যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্লান্টের ইস্যু, ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড, কিন্তু মনে রাখতে হবে হয় দ্যাট ইজ ফিজিবল, হয় দ্যাট ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না, অথবা কীভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন, আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো, এইসব অনেক জিনিস আছে। কাজেই সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে নাই। ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবো। তিনি আরও বলেন, সুস্থ হয়ে দেশে ফিরে যাওয়ার জন্য দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের এর বাইরেও পৃথিবীর মানুষ যারা ওনার জন্য, ওনার ওয়েল উইশার, সবার কাছে ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই। এবং উনি নিজেও দোয়া চেয়েছেন, আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন, দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন, সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন। আগামী শুক্রবার লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হবে বলে জানান যুক্তরাজ্য বিএনপি সভাপতি MM মালেক। আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি এবং প্রত্যেকটা বাংলাদেশে এবং দেশের বাইরে ভিতরে যারা আছেন, যে যেখানে আছেন, ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে যান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 15 বছরেও শেষ হচ্ছে না পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ। উল্টো বিভিন্ন উন্নয়নের প্রকল্পের ব্যয় ছাড়িয়েছে 2000 কোটি টাকা। তেমনি মেয়াদ বেড়েছে 6 দফা। আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দ্রুত কাজ করতে চায় সিভিল এভিয়েশন। অবশ্য চলমান প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শুধু বিমানবন্দর নয়, বরং পর্যটক আকর্ষণে চিত্ত বিনোদনের সুযোগ বাড়ানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সাগরের জলরাশি ছুঁয়ে ওঠানামা করবে প্রতিটি উড়োজাহাজ। যাত্রী বা পর্যটকদের মন জুড়ে থাকবে প্রশান্তির এক অনুভূতি, যার আকর্ষণে বাড়বে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা। প্রকৃতির এই উচ্ছ্বসিত হাতছানিতে নির্ভর করেই 2009 থেকে 2013 মেয়াদে উন্নয়নের কাজ শুরু হয় কক্সবাজার বিমানবন্দরের। এরপর 2015 সালে যোগ হয় আন্তর্জাতিক মানে উন্নীত করার নতুন ধাপ। গত 15 বছরে প্রকল্পের মেয়াদ 6 দফা বেড়ে 2024 সালেও হয়নি শেষ। এতে প্রকল্প ব্যয় 302 কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2015 কোটি টাকায়। বিগত সরকারের সময় নানা টালবাহানায় কাজ শেষ না হলেও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান বলছেন, চলমান রয়েছে বিমানবন্দরটির উন্নয়ন কাজ। আমাদের যে জমি জমাগুলো যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমরা মাস্টার প্ল্যান জায়গায় গেলে কক্সবাজারকে আমরা অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর করলে আমাদের যে ইকো ট্যুরিজম, অন্যান্য ট্যুরিজমটা অনেক অংশ বৃদ্ধি পাবে।
ইতিমধ্যে বিমানবন্দরের রানওয়ে 2225 ফুট বাড়িয়ে সম্প্রসারণ করা হয়েছে 9000 ফুটে, যা দেশের অভ্যন্তরে থাকা বিমানবন্দরের রানওয়েগুলোর মধ্যে সর্ববৃহৎ। আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে আরও সম্প্রসারিত করে তৈরি করা হচ্ছে 10,700 ফুটে। তবে প্রশ্ন হলো, কক্সবাজারের সমুদ্র ছাড়া আর কি দেখতে আসবেন পর্যটকরা? লাস্ট কাপল অফ ইয়ার্স আপনি দেখেন যে প্রচুর হোটেল হয়েছে, অনেক 5 স্টার হোটেল হয়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেই জায়গাটা আসলে আমরা বলবো আপ টু দ্য মার্ক না। আন্তর্জাতিকভাবে এইটাকে সমৃদ্ধ করা, তাদের সাথে বিদেশি ট্যুরিস্ট আনা, সেইখানে কক্সবাজারকে একটা পপুলার ডেস্টিনেশন হিসেবে তৈরি করা, অনেকগুলো কাজ কিন্তু এখানে আছে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের দূরত্ব 140 কিলোমিটার। সেক্ষেত্রে স্বল্প দূরত্বে আরেকটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর কতটা লাভজনক হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। গুরুত্বের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে চিটাগাং ডেফিনেটলি কক্সবাজার থেকে অনেক বেশি ডেন্সলি পপুলেটেড, ঢাকার পরেই চিটাগাং, এবং চিটাগাংয়ের একটা বড় সংখ্যক লোকজন কিন্তু বিদেশে বসবাস করে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে। কাজে চিটাগাং থেকে যে প্যাসেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে বা যে এক্সপোর্টের সম্ভাবনা আছে, কক্সবাজারে কিন্তু তার নাই। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এজন্য সাগর পাড়ের বিমানবন্দরকে পর্যটক ছাড়াও যে কোনো ফ্লাইটের রিফুয়েলিং এর জন্য টেকনিক্যাল ল্যান্ডিং এর লক্ষ্যে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চরম ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন মাত্র 263টি, যা আছে তার 70% মেয়াদ উত্তীর্ণ। এতে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। কর্মীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন সংগ্রহ না করলে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন। রেলওয়ে বলছে, বছরে রেলবহরে অন্তত 30টি নতুন ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা তাদের। নাজমুস সালেহির প্রতিবেদন। 1980 সালের শুরুর দিকে জাপান থেকে 2500 সিরিজের 18টি ইঞ্জিন কেনে বাংলাদেশ। 1.5 যুগ আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও সেবা দিয়ে যাচ্ছে সেগুলোর 10-12টি ইঞ্জিন। বাইরে থেকেই খালি চোখে ধরা পড়ে ইঞ্জিনের নাজুক অবস্থা। চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে বেঁধে রাখা হয়েছে সামান্য জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। অকেজো ইঞ্জিনটির 3টি ব্রেকের 2টি কাজ করে না কোনো ইলেকট্রিক ডিভাইস। সবকিছু নাই, যেমন উইন্ডো ওয়েপার থাকলেও কাজ করে না সঠিকভাবে, অনেকগুলিতে নাই, গ্লাসগুলো গোলা থাকে, রাবার থাকে না। জিপিএস যে সিস্টেমগুলি আছে, আপনার স্পিডোমিটার, এগুলি ইনঅ্যাক্টিভ। চালকরা বলছেন এসব ইঞ্জিনে তারাই অনিরাপদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সহজে আপনার এই গাড়ি দাঁড় করানো যায় না, ব্রেক সঠিকভাবে কাজ করে না, স্পিড কম হয়। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তারপরেও কি করার, কিছু ইঞ্জিন তো নাই। কমলাপুর লোকোশেডের মেকানিকরা বলছেন, রেলবহরে যুক্ত আছে পাকিস্তান আমলের ইঞ্জিন। বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। এখন আর মেরামতের যন্ত্রাংশও পাওয়া যায় না এসব ইঞ্জিনের। 50-60 বছরের ইঞ্জিন আছে। এখন আমরা বর্তমানে যে কাজ করতেছি, এই কাজে গিয়ার কেসিংয়ের বোল ঠিক থাকে না, মাথার বোল ঠিক থাকে না। 20 বছর আগে এটার মেয়াদ গেছে গা। এটা যে রাস্তা থেকে আইছে আর এই বাতিল লেগে থেকে গেছে গা। যন্ত্রপাতি তো এইসব পাওয়া যাচ্ছে না। আমরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে এইগুলা দিয়ে মেরামত করে চালাইতেছি আর। ইঞ্জিন সংকটের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে রেলকর্মীরা বলছেন, মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে দুর্ঘটনা, কমছে গতি। তাদের আশঙ্কা, যদি দ্রুত মিটার গেজের নতুন ইঞ্জিন সংগ্রহ করা না যায়, তাহলে 2 বছরের মধ্যে এ রুটে বন্ধ হবে অনেকগুলো ট্রেন। আগামী 2 বছরের ভিতরে যদি আপনি মিটার গেজ ইঞ্জিনের মূল বহরে যদি আপনি অন্তত ইঞ্জিন স্থাপন করতে না পারেন, পূর্বাঞ্চলের ট্রেন, অনেকগুলো ট্রেন আপনাকে বন্ধ করে দিতে হবে। এ বছরই রেলবহরে 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার কথা জানিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন, পাইপলাইনে আছে আরও 2-3টি প্রকল্প। 30টা মিটার গেজ লোকোমোটিভ আমাদের কেনার একটা প্রক্রিয়া চলছে। কোরিয়ার ফান্ডে আরও কিছু ইঞ্জিন ক্রয়ের আমাদের পরিকল্পনা আছে। গত 15 বছরে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা খরচ হলেও কাটেনি ইঞ্জিন সংকট। 1.5 দশক আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও এই ইঞ্জিনটি দিয়ে চলছে ট্রেনের যাত্রী পরিবহন। ফলে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। অথচ গত 14 বছরে রেলের উন্নয়নের খরচ হয়ে গেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। রেল কর্মীরা বলছেন, আগামী 2 বছরের মধ্যে যদি মিটার গেজের অন্তত 50টি লোকোমোটিভ সংগ্রহ করা না যায়, তাহলে বন্ধ হয়ে যাবে এ রুটের অনেকগুলো ট্রেন।
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মামলা সহ সব জটিলতার অবসান ঘটিয়ে 100টি গাড়ি অবশেষে নিলামে বিক্রি করছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে বিভিন্ন সময় সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা 31টি ল্যান্ড ক্রুজারও রয়েছে। এরই মধ্যে এসব গাড়ির ইনভেন্টরিও শেষ হয়েছে। কাস্টম ইতিহাসের সবচেয়ে বড় নিলাম থেকে অন্তত 400 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাখাওয়াত চিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। 60% হিসাবে 9,50,00,000 টাকা রিজার্ভ ভ্যালু নির্ধারণ করে নিলামে তোলা হয়েছে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের নামে শুল্ক মুক্তি সুবিধায় আনা 31টি ল্যান্ড ক্রুজার। তার সঙ্গে যুক্ত হবে 25% ভ্যাট এবং ট্যাক্স। সব মিলিয়ে এই 31টি গাড়ি থেকেই রাজস্ব আদায় হবে অন্তত 221 কোটি টাকা। এর বাইরে নিলামে তোলা হয়েছে 5টি হেরিয়ার, 13টি হাভাল, 3টি করে স্কয়ার, প্রিমিও এবং নোয়া। এছাড়া 1টি করে রয়েছে RAV4 এবং ওসাকা ব্র্যান্ডের গাড়ি। আমরা আশা করছি যে 100 কোটি টাকার বেশি এখান থেকে রাজস্ব আদায় হবে। এখন কত টাকা বিড করবে বা আমরা বিডারের উপর এটা ডিপেন্ড করতেছে। আমার নিলাম পুরোটাই ওপেন প্রক্রিয়া, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে। যত টাকা বিড পড়বে তত টাকাই আমরা রাজস্ব খাতে আমাদের অন্তর্ভুক্ত হবে। চট্টগ্রাম বন্দরে কার শেড সহ বিভিন্ন পয়েন্টে বর্তমানে 900-র বেশি আমদানি করা গাড়ি রয়েছে, যেগুলো নানা জটিলতার কারণে আমদানিকারক ছাড় করছেন না। এমনকি মামলার কারণে গাড়িগুলো নিলামও তোলা যাচ্ছিল না। এতে বন্দরের শেডগুলিতে বাড়ছিল গাড়ির জট। শেষ পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস কঠোরতার মধ্যে নিলাম প্রক্রিয়া শুরু করার পরপরই 31টি গাড়ি জরিমানা দিয়ে আমদানিকারক ছাড় করিয়ে নিয়েছেন। একটা গাড়িতে তো ডিউটি ট্যাক্স অনেক বেশি, এত টাকাটা এখান থেকে দিয়ে সে তার শোরুমে নিয়ে যাবে, এই কারণে লিকুইড ক্রাইসিসের কারণে হতে পারে, বা যেহেতু এখন বাজারে চাহিদাটা কম হয়তো বা এই কারণে এখন যেহেতু নিলামে চলে যাচ্ছে, এই কারণে সে এখন বাধ্য হয়ে নিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুমোদন পাওয়ার পর নিলামে তোলা 100টি গাড়ির ইনভেন্টরি শেষ করে অন্তত 50টির ভ্যালু নির্ধারণ করা হয়েছে। তবে বন্দরের খোলা শেডে পড়ে থাকা 300 গাড়ি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই গাড়িগুলো নিলামের সিদ্ধান্ত না হওয়ায় দেখা দিয়েছে জটিলতা। বন্দরের অভ্যন্তরে 300টা গাড়ি যে নষ্ট হয়ে যাচ্ছে, ওটার দ্রুত কেন ব্যবস্থা করা হচ্ছে না নিষ্পত্তির জন্য, এবং ওটার দ্রুত ব্যবস্থা করলে রাজস্ব অনেক বেশি আহরণ হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে কাজ সেরে পড়ে থাকা 30টি সিমেন্ট মিক্সার মেশিন এবং 10টি ড্রাম ট্রাকও নিলামে বিক্রি করবে কাস্টম হাউস। আর কোনো জটিলতা নয়, মামলা সহ সব ধরনের দীর্ঘসূত্রিতা এড়িয়ে অবশেষে নিলামে উঠছে এখানকার 100 গাড়ি, যার মধ্যে রয়েছে 31 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা 31টি প্রাডো ল্যান্ড ক্রুজার। আর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 কোটি টাকা। যেহেতু গাড়িগুলো এখনও একেবারে নতুন, চলাচল উপযোগী, আর তাই দ্রুত নিলামে বিক্রি করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে এমনটি আশা করছেন কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। নির্মাণের 5 বছর পরও চালু হয়নি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ছাত্রী হল। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হলটির অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম নষ্ট হচ্ছে। এর কারণে কলেজের আশপাশে মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এর জন্য কলেজ প্রশাসনের সিদ্ধান্তকে দুষছে শিক্ষা প্রকৌশল বিভাগ। তবে শীঘ্রই হলটি চালুর আশ্বাস কর্তৃপক্ষের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউয়ালের রিপোর্ট। হল চালুর আগে খসে পড়ছে দেওয়ালের পলেস্তরা, মরিচা ধরেছে মূল ফটকে, শয্যাসহ অন্যান্য সরঞ্জামাদিরও বেহাল দশা। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রীদের জন্য রয়েছে মাত্র একটি হল। বেগম রোকেয়া হলের 250 শয্যার বিপরীতে গাদাগাদি করে থাকেন প্রায় 400 জন। ছাত্রীদের আবাসন সংকট কাটাতে 2018 ও 2019 সালে 2 ধাপে নির্মাণ করা হয় 132 আসনের নতুন আরেকটি হল। তবে এখনো হলটি চালু না করায় কেউ বরাদ্দ পায়নি। এ কারণে কলেজের আশপাশে মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। আমাদের এই হলটার নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এটা চালু করার কোনো পদক্ষেপ আমাদের প্রশাসন সেইভাবে নিচ্ছে না। আমাদের বাধ্য হয়ে মেসে থাকতে হচ্ছে এবং মেসের পরিবেশ অতটা নিরাপদ নয় আমাদের জন্য। এক্সট্রা খরচ করে মেসে থাকতে হচ্ছে, এই টাকাটা আমাদের সাশ্রয় হতো। 5 বছর আগে নির্মাণ কাজটা শেষ হয়েছে, সেই হলটাতে যেন শিক্ষার্থীরা থাকতে পারে। হলটি চালু না করার জন্য কলেজ প্রশাসনকে দায়ী করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পাশাপাশি অবকাঠামো ত্রুটি দেখা দিলে মেরামতের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আজিজুল হক কলেজের হোস্টেল বিল্ডিংয়ের কাজটি আমরা
2টি ফেজে সম্পূর্ণ করেছি। সেখানে ছাত্রী ওঠাতে কোনো প্রতিবন্ধকতা নাই। যদি কোনো সমস্যা থাকে সেখানে, তাহলে আমরা প্রতি বছর যে বরাদ্দ পাই সেখান থেকে আমরা সেটা মেরামত করে দিতে পারবো। কলেজ কর্তৃপক্ষ জানায়, বিদ্যুতের একটি সাব স্টেশন নির্মাণ করা হলেই চালুর উপযোগী করা যাবে হলটি। ছাত্রী উত্তোলন করতে পারছি না, ওখানে কয়েকটি সমস্যা আছে। একটি হলো বিদ্যুৎ সংযোগ, আর একটি হলো গ্যাস সংযোগ। এখানে একটি পাওয়ার স্টেশন বসছে 280 মেগাওয়াটের সম্ভবত। এইটি নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আসছে। সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে হয়তোবা এই হোস্টেলটা মেয়েদের জন্য উন্মুক্ত করতে পারবো বলে আশা রাখছি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীর সংখ্যা 30,000-এর বেশি, আর নতুন ছাত্রী হল নির্মাণে ব্যয় হয় 5 কোটি টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সিরাজগঞ্জের শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। সিরাজগঞ্জে শীতের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরা। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। আমি যদি একটু দেখাই যে এই যে শিশু ওয়ার্ডটি রয়েছে, এখানে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু যে ঠান্ডাজনিত রোগী যে শিশুর যে সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে। অভিভাবকরা তাদের কিন্তু শিশুদের নিয়ে এই হাসপাতালে আসছে এবং হাসপাতালের বেডে জায়গা নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে বারান্দায় এবং মেঝেতে এই যে শিশুদের রেখে কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছে যে অতিরিক্ত রোগীর চাপ রয়েছে, যে কারণে কিন্তু আসলে যে নির্দিষ্ট যে বেড, সেই বেডের থেকে অতিরিক্ত রোগী হয় কিন্তু তারা আসলে মেঝেতে এবং বারান্দায় কিন্তু বাধ্য হয়ে তারা চিকিৎসা সেবা দিচ্ছে। এবং হাসপাতালের আন্তঃবিভাগ ছাড়াও বহির্বিভাগে কিন্তু প্রতিদিন শত শত শিশুকে নিয়ে কিন্তু ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদেরকে নিয়ে কিন্তু অভিভাবকরা আসছে এবং সেখান থেকে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছে যে ঠান্ডাজনিত রোগের মধ্যে যেগুলো রয়েছে, নিউমোনিয়া, তারপরে ডায়রিয়া সহ বিভিন্ন যে রোগগুলো রয়েছে, এগুলো থেকে বাঁচতে কিন্তু যে তারা যেটি বলছে যে শিশুদের গরম কাপড় রাখা এবং শুকনো জায়গায় রাখা, ঠান্ডাতে বের হতে না দেওয়া, এইগুলো কিন্তু তারা আসলে পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা কিন্তু তারা পরামর্শ দিচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের অন্যান্য উপজেলার কথা যদি বলি, অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু আসলে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই যে শিশুদের যে ঠান্ডাজনিত রোগ, সেই রোগটি কিন্তু আসলে বাড়ছে এবং চিকিৎসকরা যেটি বলছে যে তাদের যে এই যে অতিরিক্ত বাড়তি রোগীর চাপ, সেই চাপ সামলাতে কিন্তু আসলে কিছুটা হিমশিম খেতে হচ্ছে এবং বহির্বিভাগে কিন্তু প্রতিদিন শত শত বিভিন্ন দূর দূরান্ত থেকে, যেহেতু এটি সিরাজগঞ্জ সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, সেই জন্য বিভিন্ন উপজেলা থেকে কিন্তু আসলে শিশুদের নিয়ে কিন্তু অভিভাবকরা আসলে কিন্তু এখানে আসছে। তো এক কথা বলা যায় যে শীতের সাথে সাথে কিন্তু আসলে শিশু এবং বৃদ্ধদের ঠান্ডাজনিত রোগের প্রকোপটা আসলে বেশি দেখা যাচ্ছে এবং অতিরিক্ত রোগীর চাপের কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবা দিতেও চিকিৎসকদের কিছু হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঠান্ডাজনিত রোগের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। আবাসিক এলাকায় নির্মাণ করা হয়েছে টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা। ছাড়পত্র ছাড়াই চলছে 2 শতাধিক ইট ভাটার কার্যক্রম। এতে মারাত্মক পরিবেশ দূষণের কবলে নাওগাঁর অন্তত 20টি গ্রাম। দূষিত বাতাসের কারণে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। শীঘ্রই এসব কারখানা বন্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। আবাসিক এলাকায় গড়ে উঠেছে ইটভাটা। দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। পাশেই গড়ে উঠেছে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা। নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় 2 শতাধিক ইটভাটা নির্মাণ করা হলেও পরিবেশের ছাড়পত্র আছে মাত্র 16টির। জ্বালানি হিসাবে এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারি ও টায়ার থেকে তেল ও সীসা তৈরির কারখানা। এলাকাবাসী জানান, টায়ার কারখানা ও ইটভাটার দূষণে ক্ষতি হচ্ছে এলাকার পরিবেশ। বাতাস ও পানি দূষণের কারণে নষ্ট হচ্ছে গাছপালা, জমির ফসল ও পুকুরের পানি, এমনকি
নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। জনপ্রতিনিধিরা বলছেন বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। খুবই দুর্গন্ধ, আর গরমের তাপ, আগুনের তাপে আমরা থাকতে পারি না। আম কাঁঠালের গাছগুলো আছে, নষ্ট হয়ে যাচ্ছে, টিন নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা চালুর পর থেকে ওকে কোনো কিছু খাওয়ানো পারি না বা খাই না, রুচি নাই, শুধু গন্ধের জন্য সে বমি করে। রাত 10:30 থেকে 3টা পর্যন্ত এই কার্যক্রমটা তারা চালায়। এই চালানোর কারণে আমরা ঘুমাতে পারি না। পরিবেশ অধিদপ্তরের দাবি, সব যাচাই করেই ব্যাটারি ও টায়ার থেকে তেল ও সীসা তৈরির কারখানার ছাড়পত্র দেওয়া হয়। তবে শীঘ্রই এসব কারখানা বন্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ দূষণ হবে না এই মর্মে নিশ্চিত হয়ে আমরা তাদেরকে ছাড়পত্র দিয়েছি। হ্যাঁ, ছাড়পত্র দেওয়ার পরে যদি ওনার কোনো ফল্ট হয় সেক্ষেত্রে আমরা ওনার বিরুদ্ধে ছাড়পত্র বাতিল সহ আইনানুগ যা ব্যবস্থা আছে সে ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের কাছে আমরা এখন জানতে চাবো যে আসলে এটা কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হয়েছিল। যেহেতু এখানে পরিবেশের মারাত্মক হুমকি হচ্ছে এবং সেক্ষেত্রে যদি এটা সাবভার্সিভ টু দ্য এনভায়রনমেন্ট হয়ে থাকে আমরা ইমিডিয়েটলি এটা বন্ধ করে দেব। নওগাঁর 11 উপজেলায় বর্তমানে 206টি ইটভাটায় উৎপাদন কার্যক্রম চলমান, আর টায়ার ও ব্যাটারি থেকে তেল ও সীসা তৈরির কারখানা রয়েছে 32টি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ইট, পাথর আর কনক্রিটের নিচে চাপা পড়েছে রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। বর্তমানে কয়েকটি বানর ও হরিণ ছাড়া তেমন কোনো পশু নেই। নাগরিক নেতারা বলছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বাণিজ্যিক চিন্তার কারণে চিড়িয়াখানা পরিণত হয়েছে পার্কে। তবে প্রতিষ্ঠানটিকে পুনরায় ঢেলে সাজানোর আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুস সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, দুটি বানর ও কয়েকটি হরিণ ছাড়া নেই কোনো পশু। তবে আছে চকচকে রাস্তা আর বিলাসবহুল রিসোর্ট। অথচ কয়েক বছর আগেও এখানে ছিল বাঘ, ভাল্লুক, সিংহ, অজগর সহ বিভিন্ন পশু পাখি। সংশ্লিষ্টরা বলছেন করোনা পরবর্তী প্রায় 20 কোটি টাকা খরচ করে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন চিড়িয়াখানাটিকে পার্কে রূপ দিয়েছেন। সে সময় বেশিরভাগ পশু পাখি দান করা হয় দেশের অন্যান্য চিড়িয়াখানায়। নির্বিচারে কাটা হয় প্রায় 300 গাছ। এতে ক্ষুব্ধ নগরবাসী। কয়েকটা বানর আর সাথে কিছু হরিণ আর কিছু মাছ, তাছাড়া আর কিছু দেখলাম না। যেখানেই যাবেন শুধু পার্ক, মানে রাইডস টাইপ, তারপরে সবকিছু পার্কের মতো করছে আর কি। যে হাতি ঘোড়া আগে ছিল, বাঘ ভাল্লুক, সেটা আর নাই এখন। চিড়িয়াখানার আপনারা দেখভাল করবেন যেন আবার সে আগের মতো পরিবেশ ফিরে পায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন শুধু বাণিজ্যিক কারণে একটি প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তবে পুনরায় ঢেলে সাজানোর আশ্বাস কর্তৃপক্ষের। চিড়িয়াখানা বাণিজ্যকরণের জায়গা হতে পারে না, এটি চিত্ত বিনোদনের একটা জায়গা হতে পারে, যে জায়গায় আমাদের সন্তানরা, আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা কিন্তু দেখে শিখে তারা বেড়ে ওঠার একটা পথ পাবে। আমাদের কিছু অবকাঠামো তৈরি হয়েছে, সেজন্য আমরা এখন চিড়িয়াখানায় পশু পাখি সংগ্রহ করে এটিকে ঢেলে সাজানোর একটু উদ্যোগ নিয়েছি। 1974 সালে রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় 33 একর জায়গার উপর নির্মাণ করা হয় চিড়িয়াখানাটি। 1996 সাল থেকে এর দায়িত্ব গ্রহণ করে রাজশাহী সিটি কর্পোরেশন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বিসিবিকে 3 দিনের আলটিমেটাম দিল ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। এর মধ্যে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহার না করলে ঢাকায় সকল ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেছেন সংগঠকরা। আগামী শনিবার বিসিবির সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চান তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া পরিষদ থেকে শুরু করা হয়েছে গঠনতন্ত্র সংশোধনের কাজ। তবে প্রস্তাবিত খসড়ায় বিতর্ক তুঙ্গে ঢাকার ক্লাব ক্রিকেটে। খসড়া অনুযায়ী ক্লাব ক্যাটাগরিতে আগের 12 জন পরিচালকের জায়গায় সুযোগ পাবেন মাত্র 4 জন। ক্লাব ক্রিকেটের গুরুত্ব কমিয়ে প্রাধান্য দেয়া হয়েছে বিভাগীয় ও জেলা অ্যাসোসিয়েশনকে। আগের 10 জনের জায়গায় ওই ক্যাটাগরি থেকে পরিচালক পদে আসবেন 13 জন। সব মিলিয়ে আগের 25 জন পরিচালকের পদ কমিয়ে আনা হয়েছে 21টিতে, যেখানে বিভাগ, জেলা, ক্রীড়া পরিষদ ও ইনস্টিটিউশনেরই 17 জন। তাতে বোর্ডে বাড়বে সরকারের প্রভাব আর কর্তৃত্ব কমে যাবে ক্লাব সংগঠকদের। ওই যারা বসে আছে, যারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কিন্তু কিছুই জানে না। তাদেরকে আমাদের এই মানে অবৈধ কাজ থেকে তাদের সরে আসতে হবে। তারা এটা প্রতিবাদ করি আমরা। যেহেতু আমাদের হাতে এসেছে, তার মানে তারা এটা অলরেডি মাথায় নিয়েছে যে এই ধরনের একটা
গঠনতন্ত্র তৈরি করবে। সুতরাং এটা যদি তারা ঠিক না করে আগামী 3 দিনের ভিতরে যদি তারা এটা একটা সদুত্তর না দেয়, তাহলে আমাদের এই যত ক্লাব আছে ঢাকা লিগের আগামী 3 দিন পর থেকে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, যে কোনো লিগের খেলা আমরা হতে দিব না। যে 12 জন ডিরেক্টর খুবই কম, কারণ এখন বিশালই দরকার হলে এটা আরও 3টা বাড়িয়ে 15টা করা উচিত, এটা আমি মনে করি। আগামী 3 দিনের মধ্যে এই সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। তা না করা হলে ঢাকার সকল ধরনের লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ক্লাব সংগঠকরা। কেউ কেউ দাবি করছেন নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ। কেবল তার পদত্যাগ নয়, গঠনতন্ত্র সংস্কার কমিটিতেও পরিবর্তনের দাবি তুলেছেন ক্লাব সংগঠকরা। ফাহিম ভাই কোনোদিন কোনো অবস্থাতে অর্গানাইজার ছিলেন না, কোনোভাবে ইনভলভমেন্ট না। উনি কোচ ছিলেন, উনি বিকেএসপি ছিলেন, উনি মাস্টার মানুষদের দিয়ে ক্রিকেটের কনস্টিটিউশন হয় না। এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি, কারণ এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। পরিচালক সংখ্যা ছাড়াও প্রস্তাবিত গঠনতন্ত্র সংস্কার খসড়ায় আগের 76 জন থেকে কাউন্সিলর সংখ্যা নামিয়ে আনা হয়েছে 30টিতে। আগামী 3 দিনে এই খসড়া বাতিল করে শনিবার বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চান ঢাকার ক্লাব সংগঠকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির অভিযোগে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সরে দাঁড়ানোর ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কারের রূপরেখা দেবে 4 কমিশন। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভা নিয়ে থাকতে পারে প্রস্তাবনা। ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেবে বাকিরা। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।